দুর্বৃত্তদের হামলায় নিহত বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর ফয়সাল আরিফিন দীপনের দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। সে সময় তার পরিবারের সদস্যরা ছাড়াও লেখক, প্রকাশক ও বুদ্ধিজীবী সহ নানা স্তরের মানুষজন উপস্থিত ছিলেন। এর আগে দীপনের বাবা সাংবাদিকদের বলেন, শুধু আইনের বিচারে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না, এই সংকট কাটাতে প্রয়োজন মানুষের শুভ বুদ্ধির জাগরণ এবং আদর্শগত রাজনৈতিক সমাধান। সহকর্মীদের সহায়তায় আরো জানাচ্ছেন রিয়াজ সুমন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরিফিন দীপনের জানাজা সম্পন্ন হয়। পরিবারের সদস্যরা ছাড়াও জানাজায় অংশ নেন বিভিন্ন লেখক, প্রকাশক ও বুদ্ধিজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর গোরস্থানে। সেখানেই সমাহিত করা হয় এই প্রকাশককে। এর আগে সকাল 10:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দীপনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর দুপুর 12:15টায় দীপনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশিষ্ট লেখক আবুল কাশেম ফজলুল হক মরদেহ গ্রহণ করেন। পরে দীপনের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে। নিষ্প্রাণ নিথর হয়ে খাটিয়ায় চড়ে দীপন শেষ বিদায় নেন স্বজনদের কাছ থেকে। এদিকে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার কাজী আবু সামা বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দীপনের ঘাড়ে আঘাত করেছে। গুরুতর আঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ভারী ধারালো অস্ত্রের সাহায্যে উপর্যুপরি কোবের মাধ্যমে একটা মারাত্মক গর্তের মতো করে এটাকে মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। সে সময় দীপনের বাবা সাংবাদিকদের বলেন, তিনি বিচার চান না। এ কথা তিনি খুব প্রকাশ করে বলেননি, বলেছেন বিচার বিবেচনা করেই। যদি রাজনৈতিকভাবে সমাধান না করা যায়, শুধু আইনগত ব্যবস্থা দিয়ে এটা সমাধান করা যাবে না। দেশের ভিতরে যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলেই সমস্যার সমাধান হতে পারে। আর শুধু বিচার দিয়ে, পুলিশ দিয়ে, আইন আদালত দিয়ে তো আমরা শাস্তি দিতে পারি একজনের, কিন্তু জাতীয় যে উন্নতি দরকার সেটা হবে না। সেজন্য কালকে আমি যে কথা বলেছি, আমি মনে করি সেটা যৌক্তিকভাবে বলেছি, এটা কোনো আবেগের উত্তেজনার কথা না। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে শুদ্ধস্ব প্রকাশনীর স্বত্বাধিকারী ও লেখক রশিদ টুটুল এবং লেখক রণদীপম বসুর শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হয়েছে। তবে তারেক রহিমের হাতের অবস্থা খারাপ হওয়ায় 9 সদস্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। এদিকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিগত সময়ে ব্লগার ও মুক্তমনা লেখকদের হত্যার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় না আনার কারণেই বারবার ঘটছে এমন ঘটনা। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। রাজধানীর লালমাটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত 3 জনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান। পরে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী ও লেখক আহমেদুর রশিদ টুটুল এবং লেখক ও গবেষক রণদীপম বসুর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে কবি তারেক রহিমের হাতের অবস্থা খারাপ হওয়ায় 9 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অগ্রগতি আছে। 3 জনের মধ্যে তারেক ছিল, ওর অপারেশন চলছিল, গতকাল রাত 12টা পর্যন্ত অপারেশন হয়েছে। টুটুল, তাকে আমরা কেবিনে শিফট করেছি, ওনার অবস্থাও ভালো। আর রণদীপন, তার অবস্থা ভালো, তাকে কেবিনে শিফট। এ সময় তথ্যমন্ত্রী বলেন, এমন ঘটনার পিছনে কোন রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। বাংলাদেশের একটা বৃহত্তম বড় দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই কিন্তু যুদ্ধ অপরাধী, সাম্প্রদায়িক জঙ্গিবাদী তৎপরতার ব্যাপারে নীরবতা পালন করার মধ্য দিয়ে একটা প্রশ্রয় দিচ্ছেন। এই প্রশ্রয়টা দেশের জন্য খুবই ক্ষতিকারক এবং বিপজ্জনক। এদিকে আহতদের দেখতে গিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অভিযোগ করেন, অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় না আনার কারণেই ঘটছে এমন ঘটনা। অভিজিৎ হত্যার পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। দুঃখজনক হলেও সত্য যে এই কাজটি কিন্তু আজ পর্যন্ত করা হয় নাই। এই জন্যই কিন্তু এই ধরনের অপরাধ ঘটেই চলেছে বাংলাদেশে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের মধ্যে কেউ ধর্মান্ধ বা উগ্রবাদী গোষ্ঠীকে সহায়তা করছে কিনা সে রহস্য উদ্ঘাটনেরও দাবি জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের মধ্যে এমন কেউ নেই যারা এই ধর্মান্ধ গোষ্ঠীকে, যারা এই সমস্ত উগ্র, যারা এই অপরাধী চক্র, তাদেরকে কোনো না কোনো ভাবে তার আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা।
শাহবাগে প্রকাশক হত্যা এবং লালমাটিয়ায় প্রকাশক ও লেখক হত্যা চেষ্টায় আনসারুল্লাহ বাংলা টিম জড়িত বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এদিকে হতাহতের ঘটনায় জড়িতদের দ্রুত আটক করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদিকে অভিযোগপত্র পেলে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার কথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। হাকিম মোড়লের রিপোর্ট। প্রকাশক দীপন হত্যাকাণ্ডে থমথমে অবস্থা শাহবাগের আজিজ সুপার মার্কেট ঘিরে। একই অবস্থা লালমাটিয়ায় 3 প্রকাশক ও লেখককে হত্যা চেষ্টার ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায়। এরকম এটা খুব আমাদের জন্য খুব আতঙ্ক এবং খুব ভয়ভীতি কাজ করতেছে। এবার এটা কোনো নির্বাচন নেই, কোচিং সেন্টার দিয়ে বেশি ঝামেলা করছে। জোড়াই হামলার ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিম ও এর কোনো অঙ্গ সংগঠন জড়িত থাকতে পারে বলে ধারণা গোয়েন্দা পুলিশের। এ ধরনের টার্গেট কিলিং মোকাবেলায় পুলিশের সীমাবদ্ধতার কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। বিভিন্ন মানুষকে নতুন করে হুমকির বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এটি সাধারণত আনসারুল্লাহ বাংলা টিমের নামে যারা পরিচিত তারা এই ধরনের ঘটনা ঘটিয়েই আসলে আনসার আল ইসলাম বা আনসার আল বাংলাদেশ বিভিন্ন সময় কখনো 7, কখনো 4, কখনো 3 নাম দিয়ে তারা এটা দায় স্বীকার করে। যাদের হুমকি রয়েছে, থ্রেট রয়েছে, সেগুলো পর্যালোচনা করে যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তাদের বিষয়টা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব দেশেই এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত খুঁজে বের করা হবে বলেও জানান তিনি। আমাদের গোয়েন্দারা কাজ করছে, পুলিশ কাজ করছে, সবাই কাজ করছে। অগ্রগতির মধ্যে এটা আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা নিশ্চয়ই এই অপরাধীকে ধরব এবং এই যারা করেছে, কি উদ্দেশ্যে করেছে এবং কারা এর সঙ্গে জড়িত সবই আমরা প্রকাশ করব। গোয়েন্দা এবং পুলিশের তৎপরতায় আছে। এরা আমাদের কাছে এখনো রিপোর্ট দেয়নি। রিপোর্ট পাওয়ার পরে আপনাদের তদন্তের রহস্য উন্মোচনে কিছুটা বিলম্ব হলেও অভিযোগপত্র পেলে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানান আইনমন্ত্রী। তদন্তের পরে যখন অভিযোগপত্র দাখিল করা হবে এবং তদন্তের ফলে যারা আসামি হিসাবে এই মামলার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন তাদের বিচারটা যাতে খুব তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা আমি নিশ্চয়ই নিব। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানান মন্ত্রী। তাদের বিচারের মাধ্যমে আর ভবিষ্যতে যাতে। হাকিম মোড়ল, 21 টেলিভিশন, ঢাকা। মঙ্গলবার সারা দেশে অর্ধদিবস হরতাল ডেকেছে গণজাগরণ মঞ্চ। প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আরও 3 জন লেখক প্রকাশকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে। বিশিষ্টজনরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি আর তদন্তে অবহেলার কারণে মুক্তমনাদের হত্যার পুনরাবৃত্তি ঘটছে। সন্ত্রাসীদের একটি চক্র দেশের সর্বত্র সক্রিয় উল্লেখ করে নাগরিক নিরাপত্তার জন্যই এসব হত্যার ঘটনার তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন বিশিষ্টজনরা। রাসেল খানের সহায়তায় হাসান মিসবা রিপোর্ট। আবারও উত্তাল শাহবাগ। প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা সহ প্রকাশক এবং ব্লগারদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই সমাবেশ। প্রতিবাদী সব প্লাকার্ড হাতে মানববন্ধনে সামিল হন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঘোষণা করা হয় অর্ধদিবসের হরতাল কর্মসূচি। মঙ্গলবার আমরা সারা দেশে অর্থ দিবস বেলা 6টা থেকে বেলা 12টা পর্যন্ত আমরা হরতাল ঘোষণা করছি। যদি 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে আমরা আমাদের কর্মসূচি বিবেচনা করব। পরে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে রোববার সকাল থেকে শাহবাগে জড়ো হন বিশিষ্টজনরা। বিভিন্ন সময়ে ব্লগার হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত হয়নি বলে মন্তব্য করেন তারা। মানুষের মুক্তবুদ্ধি চর্চা করার যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে দিন দিন গলা টিপে মেরে ফেলা হচ্ছে। বাংলাদেশের সমাজের জন্য গভীর একটা সংকট। এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে অস্থিতিশীলতা তৈরি করা হচ্ছে, সেটার জন্য রাষ্ট্র দায়ী এবং রাষ্ট্রকেই আসলে এখানে সেই ব্যবস্থা নিতে হবে। উগ্র মৌলবাদী ও জঙ্গি সংশ্লিষ্টরা দেশের সব জায়গায় বিচরণ করছে এমন দাবি করে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। 2015 সালে সবচেয়ে বেশি একটি হত্যাকাণ্ডেরও বিচার হয় নাই এবং অধিকাংশ ক্ষেত্রে হত্যাকারীরা চিহ্নিত হয় নাই, ধরাও পড়েনি। রাষ্ট্রের কাছে দাবি করব যে আমরা এই হত্যাকাণ্ডের এবং এই ধরনের যত রকমের ফৌজদারি অপরাধ হচ্ছে
তা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। এ হামলার প্রতিবাদে সোমবার দেশের সকল প্রকাশনা প্রতিষ্ঠান বন্ধ এবং কেন্দ্রীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন সহ বেশ কয়েকটি কর্মসূচির ঘোষণা করা হয়। হাসান মিসবাহ, একুশে টেলিভিশন, ঢাকা। গেল 3 বছরে নৃশংস হামলার শিকার হয়েছেন 11 জন মুক্ত চিন্তার মানুষ, যাদের মধ্যে হত্যার শিকার হয়েছেন 5 ব্লগার সহ 6 জন। চলতি বছরে যার সংখ্যা 4। বিশ্লেষকদের ধারণা, এর সঙ্গে মানবতা বিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র রয়েছে, আর প্রভাব বিস্তারের জন্য বহির্বিশ্বের মদত রয়েছে বলেও মত তাদের। বিস্তারিত আসিফ সুমিতের রিপোর্টে। আহমেদ রাজীব হায়দার ব্লগার হত্যার শুরুটা তাকে দিয়েই। 2013 সালের 15 ফেব্রুয়ারিতে মিরপুরে নিজ বাসার সামনে হামলার শিকার হন তিনি। এ ঘটনায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিমউদ্দিন সহ আটক করা হয় 7 জনকে। এর ঠিক 1 মাস আগে 14 জানুয়ারি উত্তরায় হামলার শিকার হন আসিফ মহিউদ্দিন। শরীরের বিভিন্ন অংশে 7টি কোপ দেয় দুর্বৃত্তরা। সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি, আর এ ঘটনায় আটক হয় 4 জন। একই বছরের 9 এপ্রিল হামলার শিকার হন আরিফ রায়হান দ্বীপ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রকে হলের কক্ষে ঢুকে এলোপাথারি কোপানো হয়। এ ঘটনায় মামলা হয় অজ্ঞাত একজনকে আসামি করে। 2014 সাল বিরতির পর অভিজিৎ রায়কে হত্যার মধ্য দিয়ে ব্লগার হত্যাকাণ্ড শুরু হয় 2015-তে। 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে হত্যার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হন তার স্ত্রী বন্যা। এ ঘটনায় আটক হয় 5 জন, আর হত্যার দায় স্বীকার করে আনসারুল্লাহ বাংলা টিম ও আনসার আল ইসলাম। এর 1 মাস পরেই আবারও হামলার শিকার হন ব্লগার ওয়াশিকুর রহমান। এবছরের 30 মার্চ রাজধানীর বেগুনবাড়িতে তাকে হামলা করে 3 জন, যাদের মধ্যে 2 জনকে ধরে ফেলেন স্থানীয়রা। এ হত্যার দায় স্বীকার করে আনসার আল ইসলাম। এর 2 মাস পরেই চলতি বছরের 12 মে সিলেটে শোবিত বাজার নুরানি আবাসিক এলাকায় হামলার শিকার হন অনন্ত বিজয় দাস। গ্রেপ্তার হয় 4 জন। 7 আগস্ট 2015 রাজধানীর গোরানে নিজ বাসায় খুন হন নীলাদ্রি চট্টোপাধ্যায়। এ ঘটনায় আটক হয় 4 জন। হামলার দায় স্বীকার করে যথারীতি আনসার আল ইসলাম। 3 মাস পর 31 অক্টোবর রাজধানীর লালমাটিয়া শুদ্ধস্বরের প্রকাশনা অফিসে ঢুকে হামলা চালালে আহত হন আহমেদুর রশিদ টুটুল, তারেক রহিম ও রণদীপম বসু। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘণ্টা দিনেকের মধ্যেই দুর্বৃত্তদের হামলায় মারা যান ফয়সাল আরিফিন দীপন। শাহবাগের আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনীর অফিসে ঢুকে হত্যা করা হয় তাকে। আর এই 2 হামলাতেই দায় স্বীকার করে আনসার আল ইসলাম। এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে 2 থেকে 3 ধরনের জঙ্গি সংগঠনের নাম উঠে আসলেও বিশ্লেষক মহলের দাবি, এই চক্রান্তে জড়িত স্বাধীনতা বিরোধীরা, আর নেপথ্যে রয়েছে বিদেশি মদত। সহজ ইকুয়েশন করা যায় যে যারা এই দেশকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়, যারা এই দেশকে পাকিস্তান রাষ্ট্র বানাতে চায়, তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। বিদেশিরা তারা এই দেশে আধিপত্য স্থাপন করতে চায়। জঙ্গিরা মনে করছে যে তারা দেশপ্রেমিক কাজ করছে, কিন্তু তারা আসে দেশদ্রোহিতা করছে। তবে আসামিদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে বলেও দাবি তাদের। তাদের দুর্বলতা আছে, শিথিলতা আছে। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে সস্তায় জলবিদ্যুৎ রফতানিতে আগ্রহ জানিয়েছে ভুটান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহের কথা জানান দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী লিওনপো নুরবু ওয়াংচুক। সে সময় ভুটানের সম্ভাব্য উৎপাদিত বিদ্যুৎ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক ও উপ আঞ্চলিক পর্যায়ে পানি সম্পদ ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও জলবিদ্যুৎ এবং যোগাযোগ সংশ্লিষ্ট খাতেও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিকে প্রধানমন্ত্রী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার বিদায়ী হাই কমিশনার নরলিন বিনতি ওসমান। সে সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধির প্রথম দিনে মিটার ছাড়া চুক্তিভিত্তিক ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। আর যাত্রীদের চাহিদা অনুযায়ী গন্তব্যে যেতে চাননি অনেক চালক, যদিও মিটারের বাইরে অতিরিক্ত ভাড়ার দাবিও করেছেন কেউ কেউ। আর প্রথম দিনে সিএনজি চালক আর মালিকদের ভূমিকার প্রশংসা করেন সড়ক ও পরিবহন মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। এখনো সিএনজি চালিত অসংখ্য অটোরিকশা মিটার স্থাপন করতে পারেনি, তাই তো মালিক আর চালকদের এত দৌড়ঝাঁপ। এরই মধ্যে মিটার বাধ্যতামূলক করেছে সরকার। এতে প্রথম 2 কিলোমিটারের ভাড়া 40 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই নিয়মে খুশি চালক আর মালিকরা। ইনশাআল্লাহ আমরা দুটো পয়সা পাবো, মালিকও দুটো পয়সা পাবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মিটারে গাড়ি চালাবে এবং
প্রতিটা মালিক 900 টাকা জমা নেবে। আইনে আছে যাত্রীরা যেখানে যেতে চাইবেন সেখানে নিয়ে যেতে হবে চালকদের, মিটার ছাড়া ভাড়া নেওয়া যাবে না। কিন্তু মাঠে দেখা গেল এর উল্টো চিত্র। যাবে না, আজিমপুর যাবে না, জোরে যাবে, খিলক্ষেত যাবে। যাবো মানে আমি তো গ্যাস লই দেবো, মহাখালী যাবো, এই জন্য ওদিকে টিপ পাইলে ওদিক দিয়ে গ্যাস নেবো আর কি। উনি বলেছেন যাবে না, আমি বলেছি মহাখালী যাওয়ার কথা। তার মানে গাড়ি বন্ধ হয়ে গেছে, খুব কষ্ট করে আর তুই মোবাইল দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে, এখন গ্যারেজের দিকে যাইতে হবে। ঠিক আছে, 100 ভাড়া দিতে 200, আমি বুঝি না 150 টাকায় যাই, মানে 150 টাকা চল। আগে দাম জোরে পরে আগে 250 করে দেবেন, এখন দাম জোর তো মিটারে যেটা হইতো ওই আবার কন্টাকে গেলে ওইটাই ওঠে। 124 টাকা বিল হয়েছে। বেটা খুশি চাইতেছে যে আপনি নতুন মিটার হন, আপনি যদি খুশি হয়ে দেন তাহলে দিতে পারেন। একটি গাড়ি দুইজনে চালালে নিজেদের ক্ষতি হবে বলে জানান চালকরা। মালিক যদি 2 হাতে করে তে আমাকে কন্টাকে মারতে হবে, আর যদি মালিক যদি 1 হাতে করে তে আমরা মিটারে চালায় যাব। গাড়ি আছে 30,000, ড্রাইভার আছে 90,000, আর 60,000 কই পাবে গাড়ি। এদিকে ভাড়া বৃদ্ধির প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করে মালিক আর চালকদের প্রশংসা করেন সড়ক ও পরিবহন মন্ত্রী। বাস মালিকদের চেয়ে অটোরিকশা মালিকরা অনেক বেশি শুভবোধের পরিচয় দিয়েছে। প্রথম দিন তারা যে সহযোগিতা করেছে এটা যেন অব্যাহত থাকে। নিয়ম অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।